নমস্কার। চলুন আজ আমরা আসানসোল দক্ষিণ কেন্দ্রটিকে একটু অন্যভাবে দেখি। খবরের শিরোনাম বা রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব একটা জনরায় বা ম্যান্ডেট আসলে কিভাবে তৈরি হয়। এটা কিন্তু শুধু ভোট বা সংখ্যার খেলা নয়, এটা হলো মাটির বাস্তবটা, মানুষের প্রতিদিনের জীবন, তাদের আশা আর দীর্ঘদিনের জমে থাকা হতাশার একটা ছবি। এই বিশ্লেষণটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটা শাসনের একটা নকশা তৈরির চেষ্টা। তো আমাদের এই পুরো বিশ্লেষণটা আমরা ৬টা ধাপে ভেঙে নিয়েছি। প্রথমে আমরা আসানসোলের মাটির স্পন্দনটা বোঝার চেষ্টা করব। তারপর সংখ্যা দিয়ে ভোটের রায়টাকে ডিকোড করব। দেখব এই রায়ের পেছনের আসল কারণগুলো কি। এরপর আমরা সেই সব নীরব ভোটারদের চিহ্নিত করব যারা ভোটের ফলাফল খুঁড়িয়ে দিতে পারে। সেখান থেকে আমরা শাসনের জন্য একটা তথ্যভিত্তিক ব্লুপ্রিন্ট তৈরি করব। আর সবশেষে একটা মজবুত জনরায় পাওয়ার পথটা কি তা নিয়ে কথা বলবো। যে কোনো রাজনৈতিক বদলের শেকড় তো থাকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তাই চলুন শুরু করা যাক ঠিক সেখান থেকেই, আসানসোল দক্ষিণের মানুষের প্রতিদিনের বাস্তবতা দিয়ে। ভৌগোলিকভাবে আসানসোল দক্ষিণ একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এটা শুধু একটা নির্বাচনী কেন্দ্র নয়, এটা পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রের একটা নার্ভ সেন্টার বলা যেতে পারে। এখানকার কৌশলগত অবস্থান মানে শিল্পাঞ্চল আর নানা ভাষাভাষীর মানুষের সহাবস্থান এটাকে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল করে তুলেছে। এখানে একদিকে যেমন শিল্প শ্রমিকদের একটা বিরাট অংশ আছে, তেমনি বাঙালি আর হিন্দিভাষী মানুষের একটা মিশ্র সমাজও রয়েছে। এই বৈচিত্র্যই এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। এখানকার মানুষের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে পরিকাঠামোগত বঞ্চনার এক লম্বা ইতিহাস। ভাঙাচোরা রাস্তা, বিশেষ করে NH-34 শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা সরকারের ওপর মানুষের আস্থার অভাবের একটা প্রতীক হয়ে উঠেছে। প্রতি বর্ষায় দুর্বল বাঁধ ভেঙে যে বন্যা হয় তা মানুষের জীবন আর জীবিকাকে একটা গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো একটা সিস্টেমের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পরিকাঠামোর মতোই গভীর সংকট অর্থনীতির ক্ষেত্রেও। আইএসকো আর হিন্দুস্তান কেবলসের মতো কারখানাগুলো একসময় এই অঞ্চলের গর্ব ছিল, হাজার হাজার পরিবারের অন্নের সংস্থান ছিল। আজ সেই কারখানাগুলোর গেটে তালা। এর ফল ব্যাপক বেকারত্ব, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। একসময়ের জমজমাট শিল্পনগরী আজ যেন তার পরিচয় হারাতে বসেছে, যা এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করছে। মনে রাখতে হবে, চাকরির অভাব মানে শুধু টাকার সংকট নয়, এটা মানুষের আত্মসম্মানেও আঘাত করে। শিল্পাঞ্চল হলেও আসানসোল দক্ষিণের একটা বড় অংশ কিন্তু কৃষির ওপর নির্ভরশীল। আর কৃষকদের অবস্থাও খুব একটা ভালো নয়। ন্যূনতম সহায়ক মূল্য বা MSPর আইনি সুরক্ষা থাকলেও কৃষকরা প্রায় তার থেকে অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন। এই অর্থনৈতিক চাপ গ্রামের ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে, যা নীরবে ভোটের ফলাফলে বিরাট প্রভাব ফেলে। মাটির এই স্পন্দনকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক কৌশলই সফল হতে পারে না। এই যে এত ক্ষোভ, এত হতাশা, ভোটের বাক্সের প্রতিফলনটা ঠিক কেমন ছিল? চলুন এবার সেই কঠিন সংখ্যাগুলো দেখা যাক, কারণ দিনের শেষে সংখ্যাই রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। এই চার্টটা দেখুন, 2016 আর 21-এর মধ্যে কি নাটকীয় একটা বদল। বিজেপির ভোট শেয়ার 26.5% থেকে প্রায় দ্বিগুণ হয়ে 45.1%-এ পৌঁছেছে। তৃণমূল কংগ্রেস তাদের ভোট শেয়ার ধরে রাখতে পারলেও আসল ধসটা নেমেছে বাম ফ্রন্টের ভোটে। CPM-এর ভোট 30.8% থেকে সোজা 8.2%-এ নেমে এসেছে, মানে প্রায় 22% ভোট উধাও। রাজনীতিতে যে কথাটা বলা হয় বামের ভোট রামে গেছে, এই সংখ্যাগুলো তারই প্রমাণ দিচ্ছে। আরেকটা খুব ইন্টারেস্টিং সংখ্যা হল ভোটার উপস্থিতির হার। 2016-র তুলনায় 2021-এ ভোটার উপস্থিতি 4% কমে গেছে। এই যে 4% মানুষ ভোট দিতে আসলেন না, তারা কারা? এটা কি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর উপর এক ধরনের নীরব অনাস্থা, নাকি ভোটারদের মধ্যে হতাশা বাড়ছে তারই লক্ষণ? এই কমে যাওয়া ভোটের আড়ালে অনেক বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকতে পারে। সংখ্যা তো অনেক কিছু বলে, কিন্তু সবটা বলে না। এই সংখ্যাগুলোর পেছনের আসল কারণটা কি? মানুষ কেন এমন রায় দিল? চলুন এবার গভীরে যাওয়া যাক, কারণগুলো ব্যবচ্ছেদ করে দেখা যাক। চলুন তৎকালীন বিধায়কের একটা SWOT অ্যানালিসিস করা যাক, মানে তার শক্তি, দুর্বলতা, সুযোগ আর ঝুঁকিগুলো কি কি ছিল। ওনার শক্তি ছিল দলের শীর্ষ নেতৃত্বের সমর্থন আর জাতীয় স্তরের প্রকল্পগুলোর প্রচার।
কিন্তু দুর্বলতা ছিল স্থানীয় স্তরে যোগাযোগের অভাব আর তৃণমূল স্তরের কর্মীর অভাব। সুযোগ ছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগানোর। আর সবচেয়ে বড় ঝুঁকি ছিল তৃণমূল কংগ্রেসের সংগঠিত নির্বাচনী মেশিনারি। এই টানাপোড়েনটাই ভোটের ফলাফলকে অনেকটাই প্রভাবিত করেছে। মানুষের রাগের পেছনে কিন্তু একটা দুটো কারণ ছিল না, এটা ছিল একটা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কাটমানির অভিযোগ, শিক্ষক নিয়োগে দুর্নীতি আর ভোটের পরের হিংসার স্মৃতি মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। এর সাথে যোগ হয়েছিল অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, সিএর মতো বিষয় আর অবশ্যই তরুণদের বেকারত্ব। কিছু ভোটারের মধ্যে সংখ্যালঘু তোষণের অভিযোগও একটা বড় ফ্যাক্টর ছিল। এই সব কটা বিষয় মিলেমিশে একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছিল। দেখুন, আমাদের সাংবিধানিক মূল্যবোধ প্রত্যেক নাগরিককে মর্যাদা আর বাকস্বাধীনতার অধিকার দেয়, কিন্তু সে স্বাধীনতা দায়িত্বের সাথে আসে। আর যখন শাসনের উপর আস্থা কমে যায়, তখন ভোটাররা তাদের অসন্তোষ প্রকাশ করে। প্রত্যেক নির্বাচনেই কিছু ভোটার থাকেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত চুপ থাকেন, কিন্তু ফলাফলে তাদের বিরাট ভূমিকা থাকে। এদেরকেই বলে স্লিপার ভোটার ব্লকস। আসানসোল দক্ষিণে এই নীরব শক্তি কারা? চলুন খুঁজে বের করি। এই কেন্দ্রে বেশ কয়েকটা নির্ধারক ভোটার গোষ্ঠী আছে। প্রথমত, হিন্দিভাষী শ্রমিক শ্রেণী, যাদের মূল চিন্তা রুজি-রুটি আর নিরাপত্তা। দ্বিতীয়ত, তৃণমূলের সেই সব পুরনো সমর্থক যারা স্থানীয় নেতৃত্বের ওপর হতাশ। তৃতীয়ত, পুরনো বামপন্থী ভোটাররা, যারা এখনও কোনো নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজে পাননি। চতুর্থত, বাঙালি মুসলিম ভোটার, যাদের ভোট মূলত এক জায়গায় থাকে। আর পঞ্চমত, শহরের হিন্দু মধ্যবিত্ত এবং মতুয়া সম্প্রদায়। যে রাজনৈতিক শক্তি এই প্রত্যেকটা গোষ্ঠীর উদ্বেগ আর স্বপ্নকে সঠিকভাবে বুঝতে পারবে আর তাদের সাথে সংযোগ করতে পারবে, তারাই আগামী দিনের লড়াইয়ে এগিয়ে থাকবে। এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজলে তো হবে না, সমাধানের পথও বের করতে হবে। এবার আমরা একটা ডেটা নির্ভর শাসনের ব্লুপ্রিন্ট দেখব, যেটা মানুষের ক্ষোভকে আস্থায় বদলে দিতে পারে। এখানে 3টে হাই ইম্প্যাক্ট প্রজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আসানসোলের মূল সমস্যাগুলোর মূলে আঘাত করতে পারে। 1. আইআইএসসিওকে আবার বাঁচিয়ে তোলা আর তার পাশে একটা আধুনিক শিল্প পার্ক তৈরি করা। 2. যানজট আর বন্যা, এই দুটো সমস্যা মেটাতে আসানসোল রিং রোড আর একটা ইন্টিগ্রেটেড ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা। আর 3. আসানসোলকে বৃহত্তর অর্থনৈতিক অঞ্চলের সাথে জুড়তে ব্যারাকপুর আসানসোল মেট্রো লিঙ্ক তৈরি করা। শুধু প্রথম প্রজেক্টের কথাই ভাবুন, 10,000 চাকরি। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 10,000 পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প, তরুণদের সামনে একটা নতুন ভবিষ্যতের স্বপ্ন। দ্বিতীয় প্রজেক্টে বিনিয়োগটা দেখুন, 600 কোটি টাকা। এই টাকাটা শুধু শহরের যানজট কমাবে না, প্রতি বছর বন্যার কারণে যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয় তা থেকেও মানুষকে বাঁচাবে। এটা সরাসরি মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। আর তৃতীয় প্রজেক্ট, মেট্রো, এটা যদি বাস্তবায়িত হয়, বছরে প্রায় 5 কোটি যাত্রী যাতায়াত করতে পারবে। আসানসোল সরাসরি কলকাতার সাথে জুড়ে যাবে, যা ব্যবসার, শিক্ষার, স্বাস্থ্য সবকিছুর জন্য নতুন দরজা খুলে দেবে। এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে পারে। দেখুন, ভালো পরিকল্পনা করাটা এক জিনিস, আর সেটাকে মাটিতে নামিয়ে আনাটা আরেক জিনিস। তো এই কৌশল থেকে বাস্তবায়নের রাস্তাটা কেমন হওয়া উচিত? সাফল্য আসে দুটো জিনিসের সঠিক মেলবন্ধনে, স্ট্র্যাটেজি আর অপারেশন। কৌশলগত স্তরে ভোটারদের ঠিকঠাক চেনার জন্য একটা ডেটা অ্যানালিটিক্স ইউনিট দরকার, যা বুথ লেভেলে মাইক্রো টার্গেটিং করতে সাহায্য করবে। আর পরিচালনগত স্তরে ডিজিটাল মাধ্যমে তরুণদের সাথে যোগাযোগ করা আর মানুষের অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করার একটা সিস্টেম তৈরি করাটা অপরিহার্য। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। এর পেছনের ভাবনাটা খুব সহজ। লিডারের কাজ হলো পথ দেখানো, একটা বড় ভিশন তৈরি করা, আর সেই ভিশনকে বাস্তবে পরিণত করার জন্য একটা দক্ষ টিম দরকার, যারা ডেটা আর টেকনোলজির সাহায্যে নির্ভুলভাবে কাজটা করবে। নেতৃত্ব আর কার্যকারীকরণ, এই দুটো মিলেই একটা জনরায় বিশ্বাসে বদলে যায়। আর এই ডেটাভিত্তিক কাজে ভারতে ডিপিডিপি আইনের অধীনে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সর্বোচ্চ সম্মান দেওয়া অপরিহার্য, যা একটা বিশ্বাসযোগ্য শাসন ব্যবস্থার ভিত্তি। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে পরের নির্বাচনে কে জিতবে। আসল প্রশ্ন হল,
কে প্রতিশ্রুতির আর বাস্তবায়নের মধ্যেকার ফারাকটা মেটাতে পারবে। যে দল বা নেতা এই প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে দিতে পারবে, আসানসোল দক্ষিণের জনরায় তার পক্ষেই যাবে। শাসন আর জবাবদিহিতাই আসল পরীক্ষা। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose beyond politics.